সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব 32। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। 3-4 দিন কেটে গেছে। কদিন রাহাত ছিল ভীষণ ব্যস্ত। নিজের বিজনেসের ফাইন্যান্স পরিকল্পনার মিটিং নিয়ে যেন দম ফেলার ফুসরত ছিল না তার। তাকে দেখে যেন বোঝার উপায় নেই কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে। মুনের সঙ্গে কয়দিনে প্রায় কথাই হয়নি রাহাতের। প্রয়োজন ছাড়া মুখে শব্দ তোলেনি, কথা বলার প্রয়োজনও যেন অনুভব করেনি। এদিকে বর্তমানে রাহাত 2 দিনের জন্য ঢাকা এসেছে নতুন ব্যবসার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ নিয়ে। আর রাহাতের এই বাড়ি থেকে বের হওয়ার সুযোগটা একেবারে হাতছাড়া করলো না রাফাত। সকালের দিকে রাফাত রুদ্রিকাকে সঙ্গে নিয়ে হাওলাদার পরিবারে প্রবেশ করল। মুখে মায়া আর চোখে জল এনে সে সবার সামনে ভালো সাজের অভিনয় শুরু করে দিল। নিজের ইমোশনকে হাতিয়ার করে জায়গা করে নিতে চায় সে এই পরিবারে, কিন্তু তার ভিতরে লুকানো অন্ধকার কি কেউ বুঝে উঠতে পারবে? রাফাত আর রুদ্রিকা দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সদর দরজায়, সবাই বিস্ময় ভরে ওদের দিকে তাকিয়ে। শাহিদা বেগম চোখ কুচকে, তোমরা কারা? ঠিক চিনে উঠতে পারছি না। রাফাত চোখে জল এনে ধীরে ধীরে বলে উঠল, চিনতে পারছো না মা? আমি রাফাত, তোমার হারিয়ে যাওয়া সন্তান। সবার মুখে বিস্ময়ের ছাপ। শাহিদা বেগমের হাত থেকে পানির গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে চুরমার। কি হলো মা, চিনতে পারছো না? ও, চিনবে কি করে? তোমরা তো দৌড়িয়ে নিয়েছো আমি মরে গেছি। ঘরের পরিবেশ এক মুহূর্তের জন্য ভারী হয়ে উঠল। নিস্তব্ধতায় ভেসে বেড়ালো একটি হারানো ছেলের আবেগঘন ফিরে আসা। জাহাঙ্গীর মিয়া চোখে জল নিয়ে ধীরে সামনে এগিয়ে এলেন। জিহাদও পাশে দাঁড়ালো। রিফাত হতবাক, কিছুই বুঝে উঠতে পারছে না। শাহিদা বেগম কাপা হাতে রাফাতকে ছুঁয়ে বললেন, তুই আমার সে ছেলে যে ঝর্ণার স্রোতে ভেসে গিয়েছিলি? রাফাত মায়ের হাতে চুমু খেয়ে বলল, হ্যাঁ মা, আমি তোমার সে ছেলে। বাবা, আমি বেঁচে আছি। জিহাদ সামনে গিয়ে রাফাতকে জড়িয়ে ধরল। জিহাদ, রাফাত ভাই আমার, তুই বেঁচে আছিস? আমরা তোকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোকে পাওয়া যায়নি। রাফাত চোখে জল রেখে মিথ্যা হাসির অভিনয় করে বলে, হ্যাঁ ভাইয়া, আমি যখন স্রোতে ভেসে যাচ্ছিলাম তখন রুদ্রিকার বাবা আমাকে বাঁচিয়েছে। এভাবেই রাফাত সব কিছু খুলে বলল। সবাই রাফাত আর রুদ্রিকাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবার মাঝে রাফাতের চোখ মুন এর দিকে স্থির থাকে। রিফাতের এসব কিছু স্বাভাবিক লাগছে না, তাই সে সবার আড়ালে রাহাতকে ফোন করে। বিজনেসের মিটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে রাহাতের ফোন সাইলেন্ট করে রাখে। রিফাত 2-3 বার কল করলো। যখন চতুর্থবার কল করবে তখন পিছন থেকে রাফাত এসে বলে, রিফাত, তুই আমাকে চিনতে পারছিস না? সবাই আমার সাথে কথা বললো, তুই এখনো কিছু বললি না? রিফাত, না, ওই মানে সবাই তোমার সাথে কথা বলছে তো, তাই আমি ভাবলাম পরে কথা বললো, আর তোমাকে তো আমি ঠিক সেভাবে চিনি না, তাই। রাফাত, ভাই তো ভাই হয়, তাকে আবার চেনা আর না চেনার কি আছে? তুই কত ছোট্ট ছিলি রে, এখন কত বড় হয়ে গেছিস। রিফাত ওর কথায় কিছুই বলল না, শুধু মাথা নাড়ালো। রিফাত, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, আমি একটু আসতেছি। রিফাত চলে যেতে নিল, তখন পিছন থেকে মন ডাক দিল। মনের ডাক শুনে রিফাত ফিরে তাকালো, আর রাফাত শয়তানি চাহনি দিয়ে তাকিয়ে আছে মনের দিকে। রিফাত, কিছু বলবি নাকি? মন, হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। রিফাত, ঠিক আছে চল, পুষ্কনির ওই জমির পাশে। মন মাথা নাড়িয়ে হাঁটা ধরল। রাফাতের সামনে দিয়ে যাওয়ার সময় রাফাতের মনের মুখে ফু দিল। বিষয়টা মনের একদম ভালো লাগেনি। আস্তে আস্তে অসভ্যতামি শুরু করে দিয়েছে। আজ চাইনিজ প্রতিনিধিদের সঙ্গে প্রথম মিটিং করলো রাহাত। তার নতুন গাড়ির ডিজাইন ও আমদানি রপ্তানির ব্যবসা শুরু করতে চায় না। চায়নাদের সাথেই পার্টনারশিপ করতে চায় সে, কারণ চায়নার হাতে রয়েছে আধুনিক প্রযুক্তি, উন্নত মডেল এবং সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা, যারা হাতের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাহাত চায় বাংলাদেশের নতুন যুগের স্টাইলিশ এবং প্রযুক্তি নির্ভর গাড়ি নিয়ে আসতে। আজকের মিটিংয়ে সে নিজের ডিজাইন আইডিয়াগুলো তুলে ধরেছে, আর চাইনিজ দলও রাহাতের প্রেজেন্টেশন দেখে বেশ আগ্রহ দেখিয়েছে। মিটিং শেষ করে রাহাত ফোনটা হাতে নিতেই দেখলো রিফাতের মিসড কল। সঙ্গে সঙ্গে ব্যাক করলো, কিন্তু ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। আবার চেষ্টা করলো, এবারও কল কেটে গেল।
বিরক্ত হয়ে সে ফোনটা সোফার উপর ছুঁড়ে ফেলল। ঠিক তখনই রাকিব পেছন থেকে এসে বলল, রাকিব, আমাদের বরিশালে ফিরতে হবে। রিফাত আমাকে ফোন দিয়েছিল। এরপর রাকিব তাকে সবকিছু খুলে বলল। রাহাত এক মুহূর্ত দেরি না করে ব্যাগটা হাতে নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার সময় হলে রাকিবকে বলল, তোর আস্তে আস্তে সব কিছু নিয়ে ফিরে আয়। আর হ্যাঁ, বড় কার্টুনটা একটু সাবধানে নিয়ে আসবি। ওইটার মধ্যে আমার মুন পাখির জন্য সারপ্রাইজ গিফট আছে। রাকিব, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা সাবধানে সব নিয়ে আসবো। রাহাত দ্রুত গতিতে পৌঁছে যায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে স্পেশাল চার্টার্ড হেলিকপ্টার করে উড়ে যায় বরিশাল বিমানবন্দরের উদ্দেশ্যে। রিফাত, কি কথা বলার আছে বল। আমি বলতে চাইছিলাম যে মেহু ভাইয়া কোথায় আছে, উনি কেমন আছে? মেহু? কোন মেহু? আরে ওই দিন যে আমরা রাস্তায় যাকে পেলাম তার কথা বলছি। ও হ্যাঁ, মনে পড়েছে। মেহরাব চৌধুরী, তা তুই ওনাকে মেহু ভাইয়া বলে ডাকছিস কেন? চিনিস নাকি? আরে আমি কি করে চিনবো, ওই দিনই তো দেখা হলো, কথা হলো। আচ্ছা শোন না, তুই আমাকে একটু ওনার কাছে নিয়ে যাবি? কি পাগল নাকি? আমি তোকে কোথাও নিয়ে যেতে পারবো না, ভাইয়া নিষেধ করেছে। প্লিজ একবার নিয়ে চল না, তোর ভাই আসার আগেই আমরা চলে আসবো। আর তোর ভাই আসতে এখনও একদিন দেরি হবে। না, ভাইয়া আজই চলে আসবে। রিফাত প্লিজ নিয়ে চল না, এমন করছিস কেন? অনেক জোর জবরদস্তি করে মন রিফাতকে রাজি করায় মেহরাবের কাছে নিয়ে যাওয়ার জন্য। ওই দিনের পর থেকেই মনের বুকের ভেতরটা বারবার কেঁপে ওঠে। কেন জানি মনে হয় মেহরাব তার আপন কেউ। রিফাত, শোন, 10 মিনিটের মধ্যে কথা শেষ করবি, আমি ড্রয়িং রুমে অপেক্ষা করছি। রিফাত মনকে রেখে ড্রয়িং রুমে চলে যায় আর ফোনটা হাতে নিয়ে আশফিকে মেসেজ করে। ঠিক 10 মিনিট পর রিফাত মনকে ডাকার জন্য মেহরাবের ঘরের দিকে পা বাড়াবে, তখনই কলিং বেলটা বেজে উঠল। রিফাত মনে মনে বলল, এই সময় আবার কি আসলো? কলিং বেলটা দ্বিতীয়বার বাজতেই রিফাত দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। দরজাটা খুলেই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রাহাত, তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আমার পারমিশন ছাড়া এখানে কেউ আসবি না। রিফাত, আসলে ভাইয়া আমি আসলে মানে হয়েছে কি, রাহাতের এসব থুতানো কথা একদম সহ্য হয় না, তাই ধমক দিয়ে বলল, কি মানে আসলে এসব কি, কেন এসেছিস সেটা বল। আসলে মন আসতে চাইলো তাই। মনের নাম শুনে রাহাতের মেজাজ আরও বিগড়ে গেল। এই মেয়েকে কতবার নিষেধ করেছে ওর অবর্তমানে বাড়ি থেকে না বের হতে, তারপরও কথা শুনে না বাড়ি থেকে বের হয়েছে। রাহাতের কণ্ঠ শুনে মন তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। তোকে আমি মনের কথা শুনতে নিষেধ করেছি, তুই তারপর ওকে নিয়ে বাড়ির বাইরে এসেছিস কেন? রিফাত কি বলবে বুঝতে পারছে না। রাহাতের কথা শুনে মন তেড়ে আসে ওর সামনে আর গড় গড় করে বলা শুরু করে, আমার কথা শুনতে আপনি নিষেধ করেছেন কেন? আর কোন অধিকারে আপনি আমাকে বাড়ির বাইরে আসতে নিষেধ করেন? হ্যাঁ, অধিকার? কেন, তুই জানিস না কোন অধিকারে আমি তোকে বাড়ির বাইরে যেতে নিষেধ করি? মুখের কথা শেষ করেই রাহাত মনের হাতটা খপ করে চেপে ধরল। তারপর ওকে টানতে টানতে একটা রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। রিফাত ওদের পিছন পিছনে সে দরজা ধাক্কা দিচ্ছে। রাহাত মনের হাত ধরে এমনভাবে ঘুরিয়ে ধাক্কা মারলো যে মন নিজেকে সামলাতে না পেরে খাটের উপর চিত হয়ে শুয়ে পড়ল। আর রাহাত মনের উপরে উঠে ওর দুহাত শক্ত করে বেডের সাথে চেপে ধরে ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। এক মুহূর্তে মনের চোখগুলো বড় বড় হয়ে গেল। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।